Hello, you are watching Good Man Talking because I am a good man. এই 2-4 দিন আগে একটা কন্টেন্ট নিয়ে এসেছিলাম আপনাদের জন্য এবং আপনাদের নিশ্চয় মনে আছে আমি মোহাম্মদপুর এলাকা নিয়ে কন্টেন্টটি বানিয়েছিলাম এবং তাকে আমি তুলনা করেছিলাম গ্যাংস অফ ওয়াসিপুরের সাথে, বলেছিলাম গ্যাংস অফ মোহাম্মদপুর। রাজধানী কেন্দ্রিক বাংলাদেশের যে শীর্ষ সন্ত্রাসীদের আন্ডারওয়ার্ল্ড, সেই জায়গাটা আবারও একটু আনরেস্ট হচ্ছে এবং ফ্যাক্ট আমরা পরশুদিন রাতে, অর্থাৎ আমি যদি এটাকে বলি মঙ্গলবার রাতে, আমরা একটা ঘটনা দেখলাম নিউ মার্কেট এলাকায়। আপনারা এরই মধ্যে জেনে গেছেন যে শীর্ষ সন্ত্রাসী তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তালিকাটা হয়েছিল 2001 সালে। 2001 সালে 23 জনের একটা তালিকা হয়েছিল, তার মধ্যে দ্বিতীয় নম্বরে যার নামটি ছিল সেই টিটন, উনি আততায়ের গুলিতে মারা গেছেন এই মঙ্গলবার রাতে। ঘটনা হচ্ছে আন্ডারওয়ার্ল্ড আনরেস্ট হচ্ছে এবং তাদের নানা রকমের ক্লাসিফিকেশন হচ্ছে, তাদের যে চক্র, সেই চক্রের মেম্বারশিপে পরিবর্তন আসছে। মোহাম্মদপুর নিয়ে বারবার যখন এই মোহাম্মদপুরের কিশোর গ্যাং বা এই ধরনের কোন্দল নিয়ে রিপোর্ট হচ্ছিল গণমাধ্যমগুলোতে, টেলিভিশনে বলেন, পত্রিকায় বলেন, তখনও এই ব্যাপারে খুব বেশি যে একেবারে নড়ে চড়ে বসেছে প্রশাসন তা বলা যাবে না। হ্যাঁ, কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনায় অ্যাকশন নেওয়া হয়েছে, যৌথ বাহিনী সেখানে অভিযান চালিয়েছে, অনেককেই গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তারপরও ধরাছোঁয়ার বাইরে আছে যে সংখ্যা, সেই সংখ্যাটা কিন্তু অনেক বড় নাম্বারের। হ্যাঁ, সে যাই হোক, আন্ডারওয়ার্ল্ড, ঢাকা সিটির আন্ডারওয়ার্ল্ড আবার একটু আনরেস্ট মনে হচ্ছে, যেটা একটা সময় যথেষ্ট পরিমাণে আলোচিত ছিল মিড অফ 90s অর জাস্ট আফটার মিলেনিয়াম। এই সময়টায় কিছুটা আনরেস্ট অবস্থা পাওয়া যাচ্ছিল। এরপর ধীরে ধীরে এই সন্ত্রাসী তৎপরতা নানাভাবে হয়েছে, কিন্তু আন্ডারওয়ার্ল্ড ভিত্তিক এই তৎপরতা আমরা খুব একটা নামডাক শুনিনি, কারণ শীর্ষ সন্ত্রাসীর যে তালিকা বা যাদের নাম আমরা সবসময় শুনে অভ্যস্ত, তারা বেশিরভাগই ভেতরে ছিলেন। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পরে তাদের অনেকেই আবার বাইরে বেরিয়ে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে টিটন হত্যার ঘটনায় আর 2 জন শীর্ষ সন্ত্রাসীর নাম উঠে আসছে পুলিশের বয়ানে। এটা কিন্তু এমন না যে আমরা কেউ ধারণা করে বলছি, একেবারে পুলিশের বয়ানই উঠে আসছে। একজন হচ্ছেন তারই এলাকা, সেই মোহাম্মদপুর হাজারিবাগ ওই বেল্ট ধরে যে পিচ্চি হেলাল। হ্যাঁ, সেই পিচ্চি হেলালের নাম বারবার উঠে আসছে, কারণ হিসেবে পুলিশের তরফ থেকেই বলা হচ্ছে যে আসছে কোরবানিতে বসিলা হাটের ইজারা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের একটা বিষয় ছিল। এই রেফারেন্স আবার তারা দিয়েছে টিটনের, মৃত যে টিটন তার বড় ভাইয়ের মাধ্যমে, তার বড় ভাই এই স্টেটমেন্টটা দিয়েছেন। আবার কেউ কেউ ধারণা করছেন যে টিটনের ছোট বোনের হাজব্যান্ড, যিনি ধানমন্ডি বা ওই এলাকার মোটামুটি যাকে ক্যাপ্টেন ইমন বলা হয়, সেই শীর্ষ সন্ত্রাসী ইমন, যিনি এই মুহূর্তে সম্ভবত বিদেশে আছেন পুলিশের ভাষ্য অনুযায়ী, তার সাথে টিটনের সম্পর্ক খুব একটা ভালো ছিল না, অর্থাৎ কি বলা যায়, ভগ্নিপতি এবং সম্বন্ধী। প্রাথমিক পর্যায়ে অনেকেই মনে করেছিলেন কাণ্ডটি ঘটেছে ইমনের ইশারাতেই, কিন্তু পরবর্তীতে জিনিসটা 24 ঘন্টার মধ্যে ঘুরে পিচ্চি হেলালের দিকে চলে গেছে। এখন কাজের কাজ কি হচ্ছে আপনি খেয়াল করে দেখেন। কিশোর গ্যাং নিয়ে কিন্তু আমরা এমনিতেই খুব বেশি উদ্বিগ্ন। এই অবস্থায় আমরা কিশোর গ্যাং নিয়ে যতটা চারপাশে এরকম করে শুনেছি, পেছনের নেপথ্যে যে কলকাঠি নাড়ার যে এই আন্ডারওয়ার্ল্ডের বড় বড় গডফাদার যাদেরকে বলা হয় বা যাদেরকে গ্যাং লিডার বলা হয়, এদের নাম কিন্তু আমরা খুব একটা শুনিনি। শীর্ষ সন্ত্রাসীর যে তালিকা 2001 সালে হয়েছিল, তার মধ্যে যারা ছিলেন তাদের নামডাক কিন্তু গত 2-4-5 বছরে আমরা ওইভাবে নেপথ্য কারিগর হিসেবে শুনিনি। হ্যাঁ, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা তাদের বেলাতেও ছিল, কিশোর গ্যাংয়ের ক্ষেত্রেও আছে, এটা সব আমলে ছিল। এখানে বাংলাদেশে এই একটা সেক্টরে কেউ দুধে ধোয়া তুলসী পাতা না। আমি এখন চিন্তা করছি যে কিশোর গ্যাং নিয়ন্ত্রণের বাইরে, কিশোর গ্যাংয়ের এক একটা গ্রুপে আমরা রিপোর্টেই দেখতে পেলাম 150-200 জন করে এক একটা গ্রুপের মেম্বার। এরকম গ্রুপ আছে অনেকগুলো, সব মিলে 2000, 2500, 3000 একটা স্ট্রাইকিং গ্রুপ। আবার এখন আন্ডারওয়ার্ল্ড আনরেস্ট হচ্ছে, ইন্টারকানেক্টেড এরা সবাই। কিরকম? এলাকা ভিত্তিক তা তো আছেই, কিন্তু আন্ডারওয়ার্ল্ডের কিন্তু নিজস্ব কিছু হিসাব নিকাশ আছে।
কিশোর গ্যাং যে ধরনের তৎপরতার সাথে জড়িত, একেবারে ইনস্ট্যান্ট ছিনতাই থেকে শুরু করে হানাহানি মারামারি কোপাকুপি থেকে শুরু করে এগুলোতে যেভাবে ব্যস্ত, আন্ডারওয়ার্ল্ড কিন্তু তার থেকে অনেক বেশি বিজনেস ওরিয়েন্টেড। যখন তারা অনেক বেশি এক অর্থে অর্গানাইজড। আমি যেমন এই যে যাদের কথা বললাম শুরুতে, টিটনের কথা বললাম, হেলালের কথা বললাম, ইভেন একসময় শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের রাইট হ্যান্ড বলা হতো কিলার আব্বাস, এদের কথাও শুনলাম। এদের না ইন্টারভিউ আছে, হ্যাঁ, এদের কিন্তু গত কয়েক বছরে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ক্রাইম বিট যারা করেন তাদের হাত ধরে এদের ইন্টারভিউ আছে। এবং ইভেন এই যে টিটন মারা গেলেন, এই টিটনেরও কিন্তু ইন্টারভিউয়ে টিটন পরিষ্কার বলেছেন যে ওই পথে তিনি আর ফিরতে চান না, ওই পথটা খুব ভুল পথ ছিল। এক ধরনের ভুলের কারণেই আজকে এই অবস্থায় তিনি এসেছেন এবং এখন তিনি ব্যবসা বাণিজ্যের মাধ্যমে অনেক কিছু চিন্তাভাবনা না করে স্বাভাবিকভাবেই প্রকাশ্যে এসে কথাবার্তা বা ব্যবসা বাণিজ্য করতে চান। এই জিনিসটা উনি চাচ্ছিলেন। ওনার একটা ইন্টারভিউতে, বছরখানেক আগের ইন্টারভিউতে আমি দেখলাম, যার বিরুদ্ধে এই টিটন হত্যার এখন এলিগেশনটা বেশি করে উচ্চারিত হচ্ছে, সেই পিচ্চি হেলালের একটা ইন্টারভিউ দেখলাম। এই মানুষটা কত গুছিয়ে কথা বলেন, কত সুন্দর করে কথা বলেন, তার বাংলা উচ্চারণ কি পরিমাণ সুন্দর এবং ভালো আপনি চিন্তাও করতে পারবেন না। আপনি যদি তার ইন্টারভিউটা দেখেন আপনি মুগ্ধ হবেন যে এত গুছিয়ে কথা বলা লোকটার নামের পেছনে শীর্ষ সন্ত্রাসী মেলে না। এমনিতে ছোটখাটো মানুষ, খুবই জেন্টেল লুক, হ্যাঁ, সিঁথি কেটে চুল আঁচড়ান, একেবারে খুবই জেন্টেল, ভদ্রভাবে অ্যাপ্রোচ করেন, কথা বলা খুব ধীর স্থির, প্রতিটা উচ্চারণ সুন্দর, পরিশীলিত শব্দের ব্যবহার, দারুণ ভারী শব্দ ব্যবহার করে উনি বাক্যগুলো বলছেন। একইভাবে ইন্টারভিউ দেখলাম কিলার আব্বাসের। সেই কিলার আব্বাসও কিন্তু গুছিয়ে কথা বলছেন খুব। তিনি চাচ্ছেন যে স্বাভাবিক জীবনযাপনে চলে আসতে। এখন তিনি চাচ্ছেন কি চাচ্ছেন না, টিটন চেয়েছিলেন কি চেয়েছিলেন না, হেলাল কি বলছে তা সত্য নাকি মিথ্যা, এই যাচাই বাছাইয়ের কাজ হচ্ছে প্রশাসনের। কিন্তু আমার কাছে যে জিনিসটা বারবারই মনে হচ্ছে, এই ভদ্রলোকরা খুব বেশি অর্গানাইজড, এই ভদ্রলোকরা খুব বেশি গোছালো এবং তারা তাদের সব ধরনের তৎপরতা চালান সুনির্দিষ্ট পরিকল্পনার মধ্য দিয়ে। তাদের কথা শুনলেই আপনি বুঝতে পারবেন। আমার উদ্বেগের জায়গাটা হচ্ছে এই যে প্রচণ্ড অস্থির একটা কিশোর গ্যাং জেনারেশন, 2.5 থেকে 3 হাজার যার সদস্য সংখ্যা, যারা নিজেরা মনে করেন তারা একাই 100, সেই হিসেবে এই সংখ্যাটা তো মানে কাল্পনিকভাবে আরো অনেক বড়। এইরকম একটা অবস্থায় যদি আন্ডারওয়ার্ল্ড আবার আনরেস্ট হয় এবং আন্ডারওয়ার্ল্ডের এই বড় বড় শীর্ষ সন্ত্রাসী যাদেরকে বলা হচ্ছে, তারা যে অর্গানাইজিং মুডে এই পুরো নেটওয়ার্কটা চালান, এর মধ্যে যদি পুরো কিশোর গ্যাংটা অ্যাড হয়ে যায় সবাই মিলে, তাহলে শেষ পর্যন্ত সোসাইটিতে আমাদের মতো সাধারণ মানুষজনের অস্তিত্বটা কোথায় গিয়ে দাঁড়াবে আমি ঠিক বুঝতে পারছি না। প্রখ্যাত এক লেখকের একটা উক্তি ছিল, সেই উক্তিটা হচ্ছে, একটা জাতি যদি প্রতিহিংসা পরায়ণ হয় এবং প্রতিশোধ পরায়ণ হয় এবং কেউ যদি মনে করে যে চোখের বিনিময়ে চোখ তুলে নিতে হবে, তাহলে সেই জাতিটা একসময় অন্ধ জাতিতে পরিণত হবে। ঘটনা কিন্তু তাই। আমরা এতটাই প্রতিহিংসার বলয়ে ঢুকে গেছি যে এখন শুধুমাত্র জাতির পুরোপুরি অন্ধ হওয়া বাকি রয়েছে। বেশ কিছু কাজ করতে হবে। শুধুমাত্র যে আপনি অভিযান চালাবেন, অভিযানের মাধ্যমে কাউকে ধরপাকড় করে নিয়ে যাবেন, আপনি কোনোভাবে অভিযান চালিয়ে একটা নেটওয়ার্ককে পুরোপুরি ধরতে পারবেন না। তাহলে শুধুমাত্র এই ধরপাকড় দিয়ে কিন্তু পরিস্থিতি সামলানো যাবে না। আমাদের একই সাথে এমন কিছু কাজ করতে হবে, যেমন অ্যাজ ফর এক্সাম্পল শিক্ষাক্ষেত্রে। একে তো শিক্ষিতের হার বাংলাদেশে, সত্যিকারের শিক্ষিতের হার খুবই কম। এই জায়গাটা একটা ফোকাস তো করতেই হবে। শিক্ষা মাধ্যমে যে সিলেবাসগুলো রয়েছে তার মধ্যে এই নৈতিকতা এবং সন্ত্রাস বিরোধী যে বক্তব্যগুলো এবং এই পথে গেলে পরে ভবিষ্যৎ কি হতে পারে এবং ভবিষ্যতে যে এগুলো হয় তার কিছু কিছু এভিডেন্স, এই বিষয়গুলো তুলে ধরার সময় এসছে। আমরা এই সন্ত্রাসী তৎপরতাকে খুব বেশি তুলে ধরি কিন্তু কাইন্ড অফ গ্লোরিফাই করে। আমরা সিনেমায় দেখাই, আমরা সাউথ ইন্ডিয়ান মুভিতে দেখি, এখন আমরা বাংলা সিনেমায় দেখি শীর্ষ সন্ত্রাসীরা নানা রকমের গ্লোরিফাইড
ক্যারেক্টার প্লে করছেন। হ্যাঁ, তাতে কিন্তু আলটিমেটলি আমরা বলছি ঠিকই যে সমাজের সব বিষয়গুলো তুলে ধরছে, আসলে কিন্তু তুলে ধরা হচ্ছে না, তাকে ব্র্যান্ডিং করা হচ্ছে। এই ব্র্যান্ডিং থেকে বেরোতে হলে তার ঠিক রিভার্স কাজটা করতে হবে। এই যে আমরা কিছু কিছু সিনেমায় দেখাই যে শীর্ষ সন্ত্রাসীরা খুব লাক্সারিয়াস লাইফ লিড করছে, হেলিকপ্টার ছাড়া তারা চলেই না, এবং তারা হচ্ছে এরকম গ্লাস নিয়ে ঘুরে, তাদেরকে এক একজন অ্যালকোহল ঢেলে দেয়। ব্যাপারটা কিন্তু সবার ক্ষেত্রে এরকম না। দিন শেষে ওই যে নিউ মার্কেট এলাকার বটতলার কোনায় ডেড বডিটা পড়ে থাকে। এইটা যে রিয়েলিটি, এই জিনিসটা তুলে ধরা উচিত। আমাদের সিনেমায় সবসময় দেখানো হয় তাদেরকে একেবারে খুব চাকচিক্যময় জীবনযাপনের অধিকারী। আসলে ব্যাপারটা ওইভাবে তুললে পরে মানুষজন বা ছেলেমেয়েরা আরো বেশি উদ্বুদ্ধ হবে। একেবারে রিভার্স ওয়েতে জিনিসটা করা যায় কিনা, এই ব্যাপারটা নিয়ে ভাবা দরকার। আপনার কোন সন্তান বা আমাদের পরিবারের কোন সদস্য কোথায় মিশছে, কার কাছে যাচ্ছে, কাদের সাথে ওঠা বসা করছে, এবং একই সাথে আপনার সিকিউরিটির জন্য আপনাকে কেউ ফলো করছে কিনা, আপনার ফ্যামিলি মেম্বারদেরকে কেউ ফলো করছে কিনা, আপনার কোনো কিছু ডাউট হচ্ছে কিনা, কোনো কিছু আনইউজুয়াল মনে হচ্ছে কিনা, এই ব্যাপারগুলো মার্ক করার জন্য মনোযোগ এবং ক্ষমতা থাকতে হবে। সময়টা কিন্তু খুব ভালো নয়। এই সময়ে নিজের প্রোটেকশন নিজেকেই খুঁজে নিতে হয়। ভালো থাকেন সবাই। আপনাদের কি মতামত সে ব্যাপারটি আমাকে জানান। আমিও শুনতে চাই আপনারা এসব নিয়ে কিছু ভাবছেন কিনা আদৌ, আর ভেবে থাকলে কি ভাবছেন। ভালো থাকেন, দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে।